ঘন সবুজ পাহাড়ের কোল ঘেঁষে 450 বছর ধরে দাঁড়িয়ে এক প্রাচীন দুর্গ। এই দুর্গের না আছে কোনো ছাদ, না এখানে বসবাস করে কোনো লোক। দুর্গের দেওয়ালের গায়ে জমে বহু বছরের পুরনো ধুলো মাটি, বিভিন্ন জায়গায় ফাটল, আর ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে রয়েছে বট অশ্বত্থের মতো বড় বড় গাছ। দিনের উজ্জ্বল আলোয় এইসব দেখলে আপনার মনে হবে আপনি হয়তো হরপ্পা কিংবা মহেঞ্জোদারোর মতো কোন একটা প্রত্নতাত্ত্বিক স্থানে এসে হাজির হয়েছেন। লোকজন পিকনিক করছে, ঘুরে বেড়াচ্ছে, গাইডদের জিজ্ঞেস করছে দুর্গের প্রাচীন ইতিহাসের ব্যাপারে। সবকিছুই খুব স্বাভাবিক, কিন্তু সন্ধে নামতেই সম্পূর্ণ পাল্টে যায় এই দুর্গের ছবিটা। স্থানীয় গ্রাম গোলাকা বাসের বাড়িগুলোর দরজা বন্ধ হয়ে যায় সারা রাতের জন্য, শুনশান হয়ে যায় গোটা এলাকা। স্থানীয় লোকজন বলেন রাত হলেই এই দুর্গের ভিতর থেকে যেন বেরিয়ে আসে অদ্ভুত সব হাড়হীন করা আওয়াজ। কখনো গঙ্গানির আওয়াজ, কখনো হালকা পায়ের আওয়াজ, কখনো পায়ের নুপুরের মৃদু ঝনঝনানি, কখনো আবার এক নারীর তীব্র আর্তচিৎকার। নাকে ভেসে আসে পোড়া বারুদের গন্ধ। ধ্বংস হয়ে যাওয়া দুর্গ ফিরে পায় প্রাণ, ভেঙে যায় লৌকিক অলৌকিকের সব সীমারেখা। এক বুক জিঘাংসা নিয়ে রাতের অন্ধকারে আরাবল্লী পাহাড়ের কোলে জেগে ওঠে এশিয়ার সব থেকে কুখ্যাত এই ভৌতিক দুর্গ, যার নাম ভানগড়। এই দুর্গের সঙ্গে নাকি জড়িয়ে আছে ঐশ্বরিক শক্তিধারী এক তান্ত্রিকের অভিশাপ। স্থানীয় লোকজন বলেন এখনো ভানগড় দুর্গ এবং তার আশপাশের গ্রামের উপর নাকি তান্ত্রিকের সেই অভিশাপ রয়ে গিয়েছে। এই দুর্গ ঘিরে সাধারণ মানুষ ভয় এতটাই বেশি পায় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই দুর্গের জন্য জারি করেছে একটা নোটিশ, যাতে লেখা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর এই দুর্গে প্রবেশ নিষেধ। কিন্তু প্রশ্নটা হলো, শুধু এই তান্ত্রিকের অভিশাপই কি ভানগড় পরিণত হয়েছে একটা ভৌতিক দুর্গে? কেন এই দুর্গে সন্ধ্যের পর প্রবেশ করা নিষিদ্ধ? আর কেনই বা এই দুর্গের আশপাশে এলেই খারাপ হয়ে যায় ফোন এবং ক্যামেরার মতো ইলেকট্রনিক্স জিনিসপত্র? আদৌ কি এখানে ভূত আছে, নাকি মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর ধরে এখানে চলে আসছে এক অদ্ভুত ব্যবসা? কি আসলে এই ভৌতিক ভানগড় দুর্গের আসল সত্যিটা? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করি। ভানগড় বর্তমান রাজস্থান এবং তৎকালীন রাজপুতানার অত্যন্ত কৌশলগত স্থানে দাঁড়িয়ে থাকা এই দুর্গ একটা সময় ছিল কাছওয়া রাজবংশের গৌরব। রাজস্থানের আলওয়ার জেলার সরিষ্কা জাতীয় উদ্যান থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে আরাবলী পর্বতশ্রেণীর সবুজ পটভূমিতে 158 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই দুর্গ। মধ্যযুগে এই স্থানটি সামরিক সুরক্ষা এবং স্থানীয় বাণিজ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই জায়গা থেকে পুরো আরাবলী পর্বতশ্রেণীর একটা বিস্তীর্ণ অঞ্চল দেখা যেত। স্থানীয়রা বলেন 1573 খ্রিস্টাব্দে অম্বরের মুঘল সেনাপতি মান সিং তার ছোট ভাই মাধো সিং এর জন্য এই দুর্গ নির্মাণ করেছিলেন। কিন্তু কে এই মাধো সিং? মাধো সিং ছিলেন তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিং এর কনিষ্ঠ ভ্রাতা। মুঘল সম্রাট আকবরের হয়ে বহু লড়াইয়ে অংশ নিয়েছিলেন এই মাধো সিং। শুধু তিনি একা নন, তার ছেলে এবং তার নাতিও মুঘল সাম্রাজ্যের হয়ে লড়াই করতে গিয়ে যুদ্ধের ময়দানে প্রাণ দিয়েছিলেন। মুঘল সেনাপতি মান সিং যখন মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনীর রণকৌশল তৈরি করতেন, সেই সময় তার ভাই মাধো সিং যুদ্ধের ময়দানে নেমে মুঘল সেনাবাহিনীকে নির্দেশ দিতেন। 1572 সালে স্বর্ণালী যুদ্ধে গুজরাটের মোহাম্মদ হুসেন মির্জার বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াই হোক, কিংবা 1600 সালে উদয়পুরের রানা অমর সিং এর বিরুদ্ধে যুদ্ধ, সবেতেই আকবরের সেনাবাহিনীতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এই মাধো সিং। তবে মাধো সিং এর সব থেকে গুরুত্বপূর্ণ অবদান ছিল মহারানা প্রতাপের বিরুদ্ধে হলদিঘাটির যুদ্ধের সময়। আবুল ফজল লিখছেন 1576 সালে হলদিঘাটির যুদ্ধে হাতি এবং তীরন্দাজ বাহিনী নিয়ে মহারানা প্রতাপের বিরুদ্ধে মুঘলদের হয়ে যুদ্ধে নেমেছিলেন মাধো সিং। তার তীরন্দাজ বাহিনীর ছোড়া তীরের আঘাতে ব্যাপকভাবে আহত হয়ে হলদিঘাটির যুদ্ধে পরাজিত হয়েছিলেন মহারানা প্রতাপ। 1573 সালে এই মাধো সিং এর জন্যই আরাবল্লী পর্বতের কোলে এই বিশেষ দুর্গ তৈরি করে দেন মান সিং, যা পরবর্তীতে পরিচিত হয় ভানগড়ের দুর্গ নামে। মাধো সিং এর পর তার পুত্র ছত্র সিং এবং এরপর ছত্র সিং এর পুত্র আজব সিং এই দুর্গে শাসন করেন। 1576 থেকে 1720 সাল অবধি এই দুর্গে 9000-এরও বেশি পরিবারের বসতি ছিল। আর সেই সময় এই দুর্গ ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী। কিন্তু এই দুর্গের নাম ভানগড় কেন? জানা যায় এই দুর্গের শাসনভার পাওয়ার পর মাধো সিং এই দুর্গের নাম পরিবর্তন করেন। তিনি এই দুর্গের নাম দেন তার পিতা রাজা ভগবান দাসের নাম অনুসারে। সেই সময় এই দুর্গের নাম ছিল ভগবানগড়, যা অপভ্রংশের ফলে হয়ে যায় ভানগড়। ভানগড়ের এই দুর্গে রাজপুত এবং মুঘল উভয় শৈলীর স্থাপত্যের আশ্চর্য রকমের মিশ্রণ দেখতে পাওয়া
পাওয়া যায়। ভানগড় দুর্গে মোট 5টা গেট দ্বারা প্রবেশ করা যায়। এই 5টা গেটের মধ্যে প্রথম গেটের নাম স্থানীয়রা দিয়েছেন ভূত বাংলো, তবে এই প্রধান গেটটি হনুমান গেট নামেও পরিচিত। এই গেটটা ছাড়া বাকি আরো 4টে গেট হলো লাহোরি গেট, আজমেরি গেট, ফুলবাড়ি গেট এবং দিল্লি গেট। হনুমান গেট দিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন একটা সমৃদ্ধশালী শহরের নিদর্শন। দুর্গের ভিতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে জোহরি বাজারের ধ্বংসাবশেষ। একসময় এই জোহরি বাজারই ছিল ভানগড় শহরের সবথেকে ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। এখানে শস্য, ডাল থেকে শুরু করে মশলা, বস্ত্র সহ সমস্ত ধরনের দোকানপাট ছিল। বাজারের কাছাকাছি ছিল নর্তকীদের বাড়ি এবং পুরোহিতদের হাভেলি। আর এই শহরের একেবারে শেষ প্রান্তে উঁচু টিলার উপরে অবস্থিত ছিল ভানগড়ের মূল দুর্গটি। আসলে এই দুর্গটি ছিল 7 মহলা, তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে কেবলমাত্র 4টি তলই অবশিষ্ট রয়েছে। ভানগড়ের এই দুর্গের মধ্যেই রয়েছে বেশ কিছু মন্দির। মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে দর্শনীয় মন্দিরগুলো হলো হনুমান মন্দির, সোমেশ্বর মন্দির, কেশব রায় মন্দির, মঙ্গলা দেবী মন্দির, গণেশ মন্দির ও নবীন মন্দির। তবে বেশিরভাগ মন্দিরেই কোনো বিগ্রহ নেই। মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে বেলে পাথর এবং মার্বেল। সঙ্গেই এই মন্দিরের গায়ে উত্তর ভারতের নাগাড়া শৈলীতে কাজ করা রয়েছে। এই দুর্গের সোমেশ্বর মন্দিরে এখনো রয়ে গিয়েছে প্রাচীন বিগ্রহ। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ এবং মন্দিরের পাশে রয়েছে একটি কুয়ো। স্থানীয়রা বলেন এই কুয়ো স্বাভাবিক কোনো পানীয় জলের কুয়ো নয়, এটা হলো চোখের জলের কুয়ো। যখন এই দুর্গে শাসন পরিকাঠামো ছিল তখন এই দুর্গ এবং শহরের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য পিঠ মোড়া করে এই কুয়োর সামনে নিয়ে এসে ফেলে দেওয়া হতো এবং তারপর কুয়োর মুখ বন্ধ করে দেওয়া হতো। পাশাপাশি এই কুয়োর মাধ্যমে নাকি অনেক মানুষকে নির্বিচারে হত্যাও করেছেন সেখানকার শাসকেরা। তাই এই জলের কুয়োটিকেও শাপিত বলে থাকেন অনেকে। তবে সোমেশ্বর মন্দিরে বিগ্রহ থাকলেও বাকি মন্দিরগুলোতে কোনো বিগ্রহ নেই। কিন্তু বিগ্রহ না থাকলেও ভাস্কর্যের দিক থেকে হলুদ বেলে পাথরে তৈরি গোপীনাথ মন্দির এই দুর্গের সব থেকে আকর্ষণীয় মন্দির। আশ্চর্যের বিষয় কি জানেন, ভানগড়ের দুর্গ ও শহর ক্ষতিগ্রস্ত হলেও মন্দিরগুলো কিন্তু রয়েছে প্রায় অক্ষত, যা অবাক করে দিয়েছে প্রত্নতাত্ত্বিকদের। আর এখান থেকেই স্থানীয় মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে সেই তান্ত্রিকের অভিশাপের ধারণা। কিন্তু কে ছিলেন সেই তান্ত্রিক, আর কোন অভিশাপ তিনি দিয়েছিলেন এই শহরকে? কেনই বা ওই তান্ত্রিক একটা গোটা শহরকে ধ্বংস করে দেওয়ার অভিশাপ দিয়েছিলেন? এবার আমরা জানবো সেটাই। ভানগড় দুর্গের ভৌতিক খ্যাতিকে ঘিরে থাকা মূল লোককথাটি হলো রাজস্থানের অপরূপা সুন্দরী রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। বলা হয় রত্নাবতী ছিলেন এতটাই সুন্দরী যে তার রূপের সামনে পুরো রাজস্থানের সৌন্দর্য ম্লান হয়ে যেত। তবে রাজকুমারী রত্নাবতীর এই সৌন্দর্যই পরে এই দুর্গের পতনের কারণ হয়ে ওঠে। এই রাজকুমারী রত্নাবতীর পরিচয় এবং ভানগড় দুর্গের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে মূলত দুটো তত্ত্ব প্রচলিত রয়েছে। প্রথম তত্ত্ব অনুযায়ী বলা হয় রাজকুমারী রত্নাবতী ছিলেন রাজা মাধব সিং এর পুত্র ছত্র সিং এর কন্যা। সেই সময় রাজপুত পরিবারের রাজকুমারীদের মধ্যে সব থেকে সুন্দরী ছিলেন রত্নাবতী। তাই 18 বছর বয়সে পৌঁছানোর আগেই পার্শ্ববর্তী রাজ্যগুলোর যুবরাজদের কাছ থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, আর কিছুদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথাও ছিল রাজকুমারীর। কিন্তু হঠাৎই একদিন তার ভাগ্যে নেমে আসে এক কালো ছায়া। তার নাম তান্ত্রিক সিন্ধিয়া। তবে এই সিন্ধিয়া কোনো সাধারণ তান্ত্রিক ছিলেন না। তিনি ছিলেন কালা জাদু এবং তন্ত্রমন্ত্রের একজন ওস্তাদ। তার চোখের তীক্ষ্ণ চাহনি আর মন্ত্রের ক্ষমতা বড় বড় মানুষকেও দাস বানিয়ে ফেলতে পারত নিমেষের মধ্যে। তার অলৌকিক শক্তির মাধ্যমে সে যে কারো ভাগ্য বদলে দিতে পারত, তাই সবাই তাকে এড়িয়েই চলত। তাই সিন্ধিয়া রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দিলে রাজকুমারী সরাসরি সেটা নাকচ করে দেন। আর এরপরই রাজকুমারীকে পাওয়ার জন্য অন্য ফন্দি আঁটতে শুরু করে তান্ত্রিক সিন্ধিয়া। সিন্ধিয়া জানতেন রাজকুমারী সবসময় তার চুলে একটা বিশেষ সুগন্ধি তেল ব্যবহার করেন, আর সেই চুলের তেল কেনার জন্য বাজারে যান রাজকুমারীর এক দাসী। সিন্ধিয়া তান্ত্রিক সেই সুযোগের অপেক্ষাতেই ছিল। একদিন যখন সেই সুযোগ চলে আসে তখন সিন্ধিয়া গোপনে সেই তেলের শিশির উপর তার কালা জাদু প্রয়োগ করে দেয়। তার উদ্দেশ্য ছিল রত্নাবতী যখনই এই তেল ব্যবহার করবেন তখনই সে তার সম্পূর্ণ বশীকরণের শিকার হয়ে পড়বে। কিন্তু ভাগ্যের লিখনি ছিল অন্যরকম। সিন্ধিয়ার এই কার্যকলাপের কথা গোপনে জানতে পেরে যায় রাজকুমারীর গুপ্তচরেরা, আর সঙ্গে সঙ্গেই তারা রাজকুমারীকে বিষয়টি জানিয়ে দেয়। তৎক্ষণাৎ রাজকুমারী সেই তেলের শিশি দুর্গের জানলা থেকে বাইরে ফেলে দেন এবং সেই শিশি গিয়ে পড়ে নিচে একটা বড় পাথরের ওপর। ওই তেল পাথরের উপর পড়তেই তান্ত্রিকের সমস্ত জাদু ওই পাথরের মধ্যে প্রবেশ করে যায় এবং চোখের পলকে ওই পাথরটি গড়াতে শুরু করে এবং সোজা এসে সিন্ধিয়া তান্ত্রিকের উপর আছড়ে পড়ে। সেখানেই মারা যায় সিন্ধিয়া। তবে মৃত্যুর ঠিক আগে সিন্ধিয়া তান্ত্রিক পুরো ভানগড় শহরকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয়। সে বলে যায় এই দুর্গ এবং শহর পুরো ধ্বংস হয়ে যাবে, এখানকার বসবাসকারী প্রতিটি মানুষ ধ্বংস হয়ে যাবে এবং কেউই পুনর্জন্ম পাবে না। ইতিহাস বলে এই অভিশাপের কিছু বছরের মধ্যেই পার্শ্ববর্তী এক রাজ্যের সেনাবাহিনী অতর্কিতে ভানগড়
ভানগড়ে আক্রমণ করে। তরবারির ঝনঝনানি, আর্তনাদ আর রক্তে রাঙানো দুর্গের দেওয়ালগুলো যেন সেই অভিশাপের সত্যতা প্রতিদিন প্রমাণ করে। সেই যুদ্ধে রাজকুমারী রত্নাবতীও নিহত হন। শহর জুড়ে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা, আর লোকজনের মনে বদ্ধমূল ধারণা হয়ে যায় এই সবই সিন্ধিয়ার অভিশাপের ফল। মানুষ ধীরে ধীরে দুর্গ ছেড়ে পালাতে শুরু করে, আর একসময় এই জমকালো শহরটি এক জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে সিন্ধিয়া এবং রাজকুমারী রত্নাবতীর এই কাহিনীর আরো একটা তত্ত্ব রয়েছে। সেই দ্বিতীয় তত্ত্ব অনুযায়ী বলা হয়, রানী রত্নাবতী এই ভানগড়ের রাজকুমারী ছিলেন না, বরং তিনি ছিলেন বিকানেরের রাজকুমারী এবং রাজা মাধো সিং এর রানী। রত্নাবতী যখন 18 বছর বয়স, তখন ভানগড় দুর্গের রাজা মাধো সিং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রথমে বিয়ের প্রস্তাব নাকচ করলেও পরে রানী রত্নাবতী বিয়ের জন্য দুটো শর্ত দেন। প্রথমটা হলো রাজাকে পশু হত্যা ছাড়তে হবে, এবং দ্বিতীয়টা হলো রানীর জন্য দুর্গে একটি কৃষ্ণ মন্দির বানাতে হবে। সেই শর্ত অনুযায়ী রাজা মাধো সিং এই দুর্গের মধ্যে তৈরি করেন গোপীনাথ মন্দির, যা আজও এই দুর্গের শোভা বাড়াচ্ছে। তবে রানী রত্নাবতীর রূপসী হওয়ার পাশাপাশি ছিলেন বুদ্ধিমতীও। দুর্গের চতুর্থ তলায় একটা ঘরের মধ্যে একটা কালী মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, এবং সেখানে এমন কিছু বিশেষ চিহ্নের হদিশ মিলেছে যাতে প্রমাণ হয় এখানে কেউ তন্ত্র সাধনা করতেন। আর যেখানে এই মন্দিরটি রয়েছে সেখান থেকে পুরো পাখির চোখে দেখা যায় গোটা শহর। বলা হয় বিবাহের পর ভানগড় দুর্গে এসে রানী রত্নাবতী নিজেই তন্ত্রবিদ্যা শিখতে শুরু করেছিলেন, আর এই তন্ত্র সাধনা শিক্ষায় রানীর গুরু ছিলেন তান্ত্রিক সিন্ধিয়া। এই তন্ত্র সাধনা শেখানোর সময়ই তান্ত্রিক রানীর প্রতি আকৃষ্ট হন এবং তাকে যে কোনো উপায়ে পাওয়ার জন্য ফন্দি ফিকির করতে শুরু করেন। একদিন তিনি হঠাৎই দেখতে পান রানীর দাসী বাজারে যাচ্ছে রানীর জন্য আতর আনতে। তান্ত্রিক ঠিক করেন এই আতরের শিশিতেই কালা জাদু করে রানীকে তিনি বশ করে ফেলবেন। তবে রানী তান্ত্রিকের এই কার্যকলাপ বুঝতে পেরে যান। সঙ্গে সঙ্গে আতরের শিশি তিনি বাইরে ফেলে দেন, এবং সেই আতরের শিশি গিয়ে পড়ে বাইরে থাকা একটা বিশাল বোল্ডারের উপর। মুহূর্তের মধ্যে সেই বোল্ডারের মধ্যে যেন প্রাণ চলে আসে, এবং সেই বোল্ডারটি তান্ত্রিকের দিকে গড়িয়ে যেতে শুরু করে। বোল্ডারের আঘাতে কয়েক মিনিটের মধ্যেই প্রাণ হারায় তান্ত্রিক। তবে মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যায় গোটা শহরকে। তান্ত্রিকের মৃত্যুর বছর কয়েকের মধ্যেই পাশের রাজ্য আজবগড় ভানগড়ের উপর আক্রমণ করে বসে, এবং এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধে প্রাণ হারান রানী রত্নাবতী। বহু মানুষ দুর্গ ছেড়ে পালিয়ে যান, এবং যারা থেকে যান তাদের মনের মধ্যে বাসা বেঁধে ফেলে তান্ত্রিকের সেই অভিশাপ। তবে ভানগড়ের আকাশে বাতাসে শুধু রানী রত্নাবতী ও তান্ত্রিক সিন্ধিয়ার কাহিনী যে ভেসে বেড়ায় এমনটা কিন্তু নয়। এই অভিশপ্ত দুর্গকে ঘিরে রয়েছে আরো এক রহস্য, আরো এক কিংবদন্তি, যা ভানগড়ের অভিশাপের ইতিহাসে সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা হলো যোগী বালানাথের আশ্রম ও তার দেওয়া অভিশাপের কাহিনী। কে ছিলেন এই যোগী বালানাথ? কেনই বা তিনি এই নগরকে অভিশাপ দিয়েছিলেন? চলুন এবার জেনে নেওয়া যাক সেই অন্ধকার অধ্যায়ের গল্প। ভানগড় দুর্গ কেবল তান্ত্রিক সিন্ধিয়ার অভিশাপের জন্যই ভৌতিক স্থানে পরিণত হয়নি, এর সঙ্গে জড়িয়ে আছে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সিন্ধিয়ার অভিশাপের পর যখন ভানগড় ধ্বংস হয়ে গিয়েছিল, তখন রাজা মাধো সিং নাকি পুনরায় এই দুর্গ এবং এলাকাকে আবারও বসতিপূর্ণ করার চেষ্টা করেছিলেন। রাজা মাধো সিং দুর্গটি নতুন করে নির্মাণ করার সময় যোগী বালানাথের কাছ থেকে এই অভিশাপের প্রতিকার জানতে চান। যোগী বালানাথ তখন রাজা মাধো সিংকে একটা শর্ত দেন। তিনি বলেন, তুমি দুর্গ তৈরি করো, আমি এখানে একটা আশ্রম বানাবো যা এই অভিশাপের প্রভাব কিছুটা হলেও কমিয়ে দেবে। তবে একটা কথা মনে রাখবে, ভানগড় দুর্গ কখনোই যেন এত উঁচু না হয় যে তার ছায়া আমার আশ্রমের উপর পড়ে। যদি এমন হয় তাহলে দুর্গ শহরের উপর অভিশাপ আরো ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরে আসবে। রাজা মাধো সিং নিজের সময়কালে এই শর্ত মেনে চলেন, এবং সেই সময় দুর্গের উচ্চতা খুব একটা বেশি ছিল না। ফলে রাজা মাধো সিং এর সময়কালে আর কোনো অঘটন ঘটেনি ভানগড়ে। কিন্তু রাজার মৃত্যুর পর তার বংশধররা এই সতর্কবাণী ভুলে যান। তারা দুর্গের দেওয়াল আরো উঁচু করতে থাকেন, এবং একসময় ভানগড় দুর্গের ছায়া যোগী বালানাথের আশ্রমের উপর গিয়ে পড়ে। যে মুহূর্তে দুর্গের ছায়া আশ্রমের উপর পড়লো, সেই মুহূর্ত থেকেই যেন শহরটাকে পুনরায় গ্রাস করে নিল অশুভ শক্তি। শহরের মানুষ অসুস্থ হতে শুরু করলো, বহু মানুষের মৃত্যু হলো, এবং এক নতুন যুদ্ধ শুরু হয়ে গেল, যে অবশিষ্ট জীবনগুলোকেও শেষ করে দিল। সেই দিন থেকে আজ অবধি ভানগড়ের এই দুর্গটি তার উপর লেগে থাকা অভিশাপের কারণে ক্রমাগত মানুষকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখছে। বলা হয় এখানে রোজ রাজকুমারী রত্নাবতী এবং অভিশাপের কারণে নিহত হওয়া সমস্ত মানুষের আত্মা ঘুরে বেড়ায়। ভানগড়কে ঘিরে থাকা এই সমস্ত ভৌতিক কাহিনীগুলো যতই জনপ্রিয় হোক না কেন, একটা প্রশ্নের উত্তর কিন্তু আজও মেলেনি। এইসব কি সত্যি কোনো অভিশাপের ফল, নাকি মানুষের ভয় আর কল্পনায় তৈরি গল্প মাত্র? এই নগরের পতনের পিছনে কি আদৌ কোনো প্রাকৃতিক কারণ লুকিয়ে রয়েছে? চলুন তাহলে এবার সেই রহস্যের পর্দা একটু সরিয়ে দেখা যাক।
ভানগড় একটা সময় যে দুর্গ রাজপুত শাসকদের শক্তি এবং ঐশ্বর্য প্রদর্শনের প্রতীক ছিল, তার পতন কি শুধুমাত্রই অভিশাপের কারণে হয়েছিল? ভানগড় কিন্তু কেবল একটা প্রতিরক্ষা দুর্গ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত শহর। মাধো সিং এর পরে তার উত্তরাধিকারী ছত্র সিং এর সময়কাল পর্যন্ত এই ভানগড় শহরটি সমৃদ্ধ ছিল, কিন্তু 1630 সালে ছত্র সিং এর মৃত্যুর পর শহরটি জৌলুস কমতে থাকে। অষ্টাদশ শতকে আমেরের শাসন যখন দ্বিতীয় জয় সিং এর হাতে যায়, তখন ভানগড়ের গুরুত্ব আরো হ্রাস পায়। তবে ভানগড়ের আসল বিনাশ এসেছিল অন্যভাবে, এক ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ে, যার নাম ছিল চালিসা আকাল। 1780 সালে গোটা রাজস্থান জুড়ে শুরু হয়েছিল ভয়াবহ এল নিনোর প্রভাব। সেই বছরের অস্বাভাবিক আবহাওয়া রাজস্থানের গড় তাপমাত্রা হঠাৎই কমিয়ে দেয়, বন্ধ হয়ে যায় নিয়মিত বৃষ্টিপাত। টানা 4 বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি না পড়ায় চারদিক জুড়ে নেমে আসে ভয়ঙ্কর খরা। 1783 সালে এই খরা পৌঁছে যায় তার চরম সীমায়। উর্বর জমি পরিণত হয় অনুর্বর মরুভূমিতে, ফসলহীন মাঠে দেখা দেয় তীব্র খাদ্য সংকট, আর সেই সঙ্গেই শুরু হয় রাজস্থানের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ, চালিসা আকাল। 1784 সালে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে প্লেগের মতো এক প্রাণঘাতী মহামারী। আক্রান্ত হয় গ্রাম থেকে শহর, সব জায়গা। তবে এই দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ আঘাত নেমে এসেছিল ভানগড়ের ওপর। জল আর খাদ্যের অভাবে মানুষ যখন একে একে শহর ছেড়ে চলে যায়, তখন নিঃশব্দে থেমে যায় ভানগড়ের স্পন্দন। একসময় প্রাণবন্ত রাজ্য পরিণত হয় নিস্তব্ধ ধ্বংসস্তূপে। সেই কারণেই পরিবেশবিদরা বলেন, ভানগড়ের ধ্বংসের মূল কারণ তান্ত্রিকের অভিশাপ নয়, বরং জলবায়ু পরিবর্তনজনিত খরা এবং পরবর্তীকালে সৃষ্ট মহামারী ও দুর্ভিক্ষ। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তান্ত্রিকের অভিশাপের গল্পটা এমনভাবে মিলেমিশে গেছে যে লোকমুখে তা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। ভানগড়ের তথাকথিত ভৌতিক কর্মকাণ্ড নিয়ে মানুষের মনে যত প্রশ্ন, বিজ্ঞানীরা ততবারই তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন। রাতে ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়া, রহস্যময় আওয়াজ শোনা, অচেনা সবুজ আলো দেখা বা হঠাৎ শীতলতা অনুভব করা, এসবের পেছনে সত্যিই কি অশরীরী শক্তি কাজ করে, নাকি প্রকৃতিরই কোনো লুকোনো বিজ্ঞান? চলুন একে একে দেখা যাক বিজ্ঞানের বিশ্লেষণ। শব্দের অনুরণন। বিজ্ঞানীরা বলেন, সম্পূর্ণ নীরব এবং জনশূন্য পরিবেশে মানুষের মস্তিষ্ক এক ধরনের হাইপার অ্যালার্ট অবস্থায় চলে যায়। ফলে সামান্য শব্দ অনেক বড় এবং তীব্র বলে মনে হয়। ভানগড়ের ভাঙাচোরা দেওয়াল, ফাঁকা হলঘর এবং পাথরের গঠন বাতাসের প্রবাহকে এমনভাবে প্রতিফলিত করে যে সেখানে এক ধরনের ভৌতিক প্রতিধ্বনি সৃষ্টি হয়, যাকে সাউন্ড রেজোনেন্স বলা হয়। বাতাস যখন কোনো খালি হলের মধ্যে দিয়ে যায়, তখন যে আওয়াজ তৈরি হয় তা শুনে অনেক সময় মনে হয় কেউ যেন কানে ফিসফিস করছে বা কোনো নারী চিৎকার করছে। প্রকৃতপক্ষে এগুলো পেঁচার ডাক, শিয়ালের হুঙ্কার কিংবা বাতাসের শব্দ, যাকে মানুষ আত্মার উপস্থিতি ভেবে ভুল করে। ইনফ্রাসাউন্ড এবং অচেনা আলো। গবেষকদের মতে ভানগড় অঞ্চলে ইনফ্রাসাউন্ড নামের কম্পাঙ্কযুক্ত শব্দ তরঙ্গ বিদ্যমান থাকতে পারে, যা মানুষ কানে শুনতে পায় না, কিন্তু শরীর তা অনুভব করে। এই ইনফ্রাসাউন্ড শরীরে অস্বস্তি, বুক ধড়ফড়ানি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, এমনকি এক ধরনের শীতল আতঙ্কের অনুভূতি তৈরি করে। ফলে মানুষ যখন এই অনুভূতির মুখোমুখি হয়, তখন তা ভৌতিক শক্তি বা অশরীরের উপস্থিতি অভিজ্ঞতা বলে মনে করে। অনেকে আবার দাবি করেছেন গভীর রাতে ভানগড়ের দুর্গে তারা নাকি অচেনা সবুজ আলো দেখেছেন। অনেকেই এই দৃশ্যকে আত্মার উপস্থিতির প্রমাণ বলে মনে করেন, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এর একটা স্বাভাবিক ব্যাখ্যাও রয়েছে। এই ধরনের পরিত্যক্ত এবং স্যাঁতস্যাঁতে স্থানে প্রায়ই জন্ম নেয় কিছু বায়োলুমিনেসেন্ট মাশরুম, অর্থাৎ এমন ছত্রাক যেগুলো অন্ধকারে নিজে থেকেই আলো বিকিরণ করতে পারে। এই প্রজাতির মধ্যে অন্যতম হলো ওমফ্যালোটাস নিডিফর্মিস, যাকে বলা হয় গোস্ট মাশরুম বা ভুতুড়ে মাশরুম। অত্যন্ত বিষাক্ত এই মাশরুমের মধ্যে থাকে লুসিফারিন নামের এক রাসায়নিক উপাদান, যা লুসিফারেজ নামের উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপাদন ঘটায়। এই রাসায়নিক প্রক্রিয়ার ফলেই মাশরুমটি অন্ধকারে এক ধরনের উজ্জ্বল সবুজ আলো তৈরি করে ফেলে, যা দেখতে অনেকটা রেডিয়ামের মতো লাগে। আর মানুষ যখন এই অচেনা সবুজ আলো দেখে, তখন সেটাকে আত্মার উপস্থিতি বা অতিপ্রাকৃত শক্তির প্রতিফলন বলে ভুল করে। প্রকৃতপক্ষে এই রহস্যময় আলোর পিছনে রয়েছে প্রকৃতিরই এক বিস্ময়কর বিজ্ঞান, ভূত নয় বরং ঘোস্ট মাশরুমের ফ্লুরোসেন্স, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ডিভাইস বিকল হওয়া। ভানগড়ে রাতে ফোন, ক্যামেরা বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার যে গল্প প্রচলিত আছে, তার সম্ভাব্য কারণ এটা হতে পারে আশপাশের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস, পুরনো পাথর, খনিজ পদার্থ এবং মাটির নিচে থাকা ধাতব উপাদান থেকে অনেক সময় ইএমএফ নির্গত হয়, যা ইলেকট্রনিক গ্যাজেটগুলোর কার্যকারিতাকে ব্যাহত করতে পারে। একই সঙ্গে ইএমএফ এর উচ্চমাত্রার প্রভাব মানুষের মস্তিষ্ক এবং শরীরেও প্রভাব ফেলতে পারে, যার ফলে তৈরি হয় এক অস্বাভাবিক বা ভৌতিক অনুভূতি। মানুষের
প্রত্যাশা। মনোবিজ্ঞানীরা বলেন ভানগড়ে ভৌতিক অভিজ্ঞতা অনুভব করার পিছনে মানুষের প্রত্যাশাও বড় ভূমিকা রাখে। যে ব্যক্তি আগে থেকেই বিশ্বাস করে যে এই জায়গাটি ভূতুড়ে, সে প্রতিটি শব্দ বা আলোচনাকে সেই বিশ্বাসের চোখেই ব্যাখ্যা করে। অর্থাৎ মানুষ যেমনটা আশা করে তেমনই সে অনুভব করে, ফলে তার অভিজ্ঞতা আরো দৃঢ় হয় আর গুজব আরো ছড়িয়ে পড়ে। ভারতের অন্যতম বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারিও আজ থেকে প্রায় 13 বছর আগে এই ভানগড় ফোর্টে অভিযান চালিয়েছিলেন। গৌরব তিওয়ারির জীবন এবং মৃত্যুর ডিটেইল ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। এই গৌরব তিওয়ারি 2013 সাল নাগাদ নিজের দলবলকে সঙ্গে নিয়ে নাইট ভিশন ক্যামেরা, ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার এবং তাপমাত্রা মাপার যন্ত্রের সাহায্যে ভানগড় ফোর্টে রাত কাটিয়েছিলেন। কিন্তু তিনি ওই রাতে ভানগড়ে কোনো ভূতের অস্তিত্ব টের পাননি। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা ভানগড়ের ভৌতিক দাবিকে সমর্থন করে। সব ফলাফলই হয় অসম্পূর্ণ, নয়তো ভিত্তিহীন। তবুও এইসব অনিশ্চয়তা এবং রহস্যের মাঝেই গড়ে উঠেছে এক নতুন বাস্তবতা। ভানগড়ের ভয়কে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল ব্যবসা। পর্যটন, গাইডিং, ডকুমেন্টারি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় হাইপ, সবকিছুই যেন এখন এই অভিশপ্ত নগরীর গল্প বিক্রি করছে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ভৌতিক কাহিনীর উপর ভর করে জন্ম নিল ভানগড়ের এই রহস্যময় ব্যবসা। ভানগড়ের এই প্রাচীন দুর্গকে ঘিরে আজ এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ইতিহাস, ভয় আর কৌতূহল মিশে গেছে এক অদ্ভুত রহস্যে। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ইতিমধ্যেই দুর্গের বাইরে একটা স্পষ্ট সতর্কবার্তা টানিয়েছে। সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কেল্লার ভিতরে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। আনুষ্ঠানিকভাবে এটি নিরাপত্তার কারণে জারি করা হলেও স্থানীয়দের বিশ্বাস সরকারও নাকি জানে এই স্থানের অদৃশ্য শক্তি এবং অভিশাপের কথা, তাই তারা মানুষকে রাতে দুর্গে প্রবেশ করতে নিষেধ করেছে। আজ ভানগড়ের নাম উচ্চারিত হয় শুধু একটা ঐতিহাসিক নিদর্শন হিসেবে নয়, বরং ভারতের সবচেয়ে ভৌতিক দুর্গ হিসেবে। আর এই রহস্যই ভানগড় এবং তার আশপাশে জন্ম দিয়েছে নতুন ব্যবসার, যার নাম ডার্ক ট্যুরিজম। দিনের বেলায় এখানে হাজার হাজার পর্যটক ভিড় করেন। কেউ ইতিহাস জানতে আসেন, কেউ ছবি তুলতে আসেন, কেউ আবার আসেন কেবল ভয়ের অনুভূতি পেতে। কিন্তু সূর্য ডুবলেই যেন হঠাৎ সব কোলাহল থেমে যায়। লোকজন দ্রুত দুর্গের বাইরে সরে যান, যেন অন্ধকারের সঙ্গে ভানগড়ের প্রকৃত রহস্য জেগে ওঠে। এই ভয়াবহ খ্যাতিই আজ এলাকার প্রধান আয়ের উৎস। চা দোকান, ছোট হোটেল, স্থানীয় গাইড সবাই উপকৃত হচ্ছেন এই ভৌতিক পর্যটন থেকে। ভানগড়ের ভয় এক অর্থে অনেকের জীবিকার ভিত্তি হয়ে উঠেছে, তাই স্থানীয়রা অনেকেই চান যেন এভাবেই মানুষের মনে বেঁচে থাকে ভানগড়ের ভয়। তবে এই জনপ্রিয়তার ছায়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভানগড়ের আসল পরিচয়। যখন কোন ঐতিহাসিক স্থান কেবল ভৌতিক বলে খ্যাতি পায়, তখন তার প্রকৃত ইতিহাস এবং স্থাপত্যের মূল্যবোধ ম্লান হয়ে যায়। প্রত্নতত্ত্ব বিভাগ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যেন মানুষ ভানগড়কে শুধুমাত্র এক অভিশপ্ত ধ্বংসস্তূপ হিসেবে না দেখে বরং এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে চেনে। কিন্তু ভয় এবং গুজবের জনপ্রিয়তার সামনে তাদের সেই প্রচেষ্টা এখনো খুব একটা ফলপ্রসূ হয়নি। স্থানীয় মানুষেরা আজও মনে করেন সূর্যাস্তের পর সেখানে থাকা বিপজ্জনক। তাদের কাছে এই কেল্লা শুধু ইতিহাস নয়, এক জীবন্ত কিংবদন্তি যেখানে ভয় আর বিশ্বাস একসঙ্গে বাস করে। অবশেষে প্রশ্নটা থেকেই যায়, ভানগড়ের আসল সত্যিটা তাহলে কি? যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করা হয়, সে বলবে এসবই বাতাস, ধ্বনি আর মানুষের মনের ভয়ের প্রতিফলন। তবে ইতিহাসবিদদের উত্তর একটু ভিন্ন হবে। তাদের মতে ভানগড় হলো খরা, দুর্ভিক্ষ এবং মহামারীতে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাওয়া এক শহর। কিন্তু সেই বাস্তব ইতিহাস আজ অনেকটাই হারিয়ে গিয়েছে লোককথার ছায়ায়। আজ যদি কোনো স্থানীয় মানুষকে প্রশ্ন করা হয়, তিনি হয়তো একটু চুপ থেকে মৃদু এসে বলবেন, রাতে আসবেন না, এখানে কেউ আছে যে আজও জেগে থাকে। আর হয়তো এটাই ভানগড়ের সবচেয়ে বড় রহস্য, যা না পুরোপুরি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়, না ইতিহাস দিয়ে মাপা যায়। তবে সত্যিটা যাই হোক, ভয়, কৌতূহল আর বিজ্ঞানের এই লড়াই ভানগড়কে আজও অমর করে রেখেছে। এই ভাঙা প্রাচীর আর নীরব পথ আজও ইতিহাস আর লোককথার সীমারেখা মুছে দিয়ে ভারতের এক চিরন্তন রহস্যের রূপ নিয়েছে। আপনাদের মধ্যে কি কেউ এর আগে ভানগড়ে গিয়েছেন? গিয়ে থাকলে আপনাদের অভিজ্ঞতাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।